নমস্কার। সাহিত্য সাধনা বিভাগে আজকে আমরা একজন তরুণ কবিকে আপনাদের সামনে নিয়ে আসছি। কোচবিহারের কবি, উত্তরবঙ্গের কবি, উত্তর জনপদের কবি, কবি নীলাদ্রি দেব। নীলাদ্রি মূলত 15-16 বছর হলো লিখছে। যথেষ্ট শক্তিশালী কবি সে। আমরা আজকে নীলাদ্রির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং নীলাদ্রির সাথে একটা জম্পেশ আড্ডা মারব কিছুক্ষণ। চলুন। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। আমরা এই মুহূর্তে আমাদের কোচবিহারের একটি বিশেষ মন্দির ডাঙরাই মন্দির, বিখ্যাত মন্দির। ডাঙরাই মন্দিরের পুকুর পাড়ে আমরা কবি নীলাদ্রিকে পেয়ে গেছি। নীলাদ্রির সঙ্গে আমরা খুব অন্তরঙ্গ আলাপচারিতাই যেটা বলে সেরকম একটা আলোচনা করবো। আমি সবার প্রথমে নীলাদ্রির নিজস্ব একটা কবিতা শুনি, তারপরে অন্য প্রসঙ্গে আমরা আসবো। যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th নভেম্বর এন্ড এটা 1st ডিসেম্বর অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু এসডিএফসি, শিলিগুড়ি। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত নীলাদ্রি দেবের কবিতা, শীর্ষক 1। আদি মধ্য নড়ে বসে কখনো হঠাৎ, শামিয়ানা আতস কাচ, সদ্যজাতর অতি রাক্ষসগণ, অসুর যেভাবে আত্মীয় উত্তরাধিকার, নির্বাচিত দেবতা সমগ্রের, সেই প্রত্ন চোখ ধূসর হয়েছে, অজস্র জন্মের ভিড় কাদা হয়ে আছে, কখনো শ্বাস দীর্ঘ হচ্ছে, প্রশ্ন মানুষের ছায়ায় বেটে হয়ে আসছে অন্য টুকরো মানুষ শরীর। বরাবরই নীলাদ্রির কবিতা আমাদের যারা আমরা পাঠক আর কি ভীষণ আকর্ষণের আর কি, এবং ইতিমধ্যেই নানান জায়গায় শোনাও যায়, আলোচনাও হয় যে নীলাদ্রি একটা অন্য ভাষা তৈরি করছে। এবং নীলাদ্রির লেখার মধ্যে অন্যান্য লেখা, ফেসবুকে হোক বা অন্যান্য লেখা, ওর দাড়ির জায়গায় ফুল স্টপ ব্যবহার করে। এটা একটা বিশেষ ওর একটা সিগনেচার। খানিকটা তার থেকে বেরিয়ে এসছি এখন, হয়তো তেমনটা আগের যেগুলো লেখা ছিল তাতে খানিকটা এই ইউজ করেছি, কিন্তু এখন খানিকটা বেরিয়ে এসছি। আসলে এক জায়গায় তো থেকে থাকা নয়, বারবার করে সেই ভাঙার ভাঙচুরের মধ্যে দিয়ে চলার চেষ্টা, তার মধ্যে মানে সেই রহস্যটা থাকা যে একটা বৃত্তে যেন কোনোভাবে না থাকা যায়, এইরকম চিন্তা ভাবনা থাকে সবসময়। যে সেটা হয়ে ওঠে তেমনটা না হয়তো, কিন্তু ঘুরে ফিরে তো সেই চেষ্টাটা একটা থাকে। আচ্ছা নীলাদ্রি, আপনার কি মনে হয় না যে এই যে একই বৃত্তের মধ্যে থাকা, একটা সময় আমাদের এখানকার কোচবিহারের কবি অরুণেশ ঘোষ একই বৃত্তের মধ্যে ঢুকে গেছিলেন? তো কি মনে হয় এরকম? না, আসলে ব্যাপারটা আমরা কোন দিক থেকে দেখছি, মানে দেখার জায়গার থেকে আমি বলতে পারি, পাঠক যদি একই বৃত্তে থাকে তাহলে লেখককেও একই বৃত্তে মনে হয়। হ্যাঁ, এবার বৃত্ত বা কোনো একটা বৃত্তের মধ্যখানে যে বিন্দু থেকে আসলে বৃত্তটা শুরু হয়, সেই বিন্দুতে দাঁড়িয়ে আমরা কিন্তু বিন্দুটাকে দেখতে পারি না। তার জন্য আমার বৃত্তের মধ্যেকার বিভিন্ন অংশ বা বৃত্তের পরিধির কোনো একটা অংশ থাকতে হয়। মজার বিষয় যে কেন্দ্রে যদি কোনো রকম ঘন বস্তু আমরা রাখি, তার দৃশ্য তো বদলে যায় পরিধির বিভিন্ন অংশে। অর্থাৎ আমাদের দেখাটাই আসলে বদলায়, মাঝের যে অংশটা সেটা কিন্তু ধ্রুবক থাকে। অর্থাৎ অরুণেশ ঘোষ যা লিখেছেন তা ধ্রুবক, সেই ধ্রুবক অংশটা আসলে কিন্তু নির্দিষ্ট বৃত্ত নয়। তিনি আসলে বৃত্তকে ভেঙেছেন, আসলে তিনি নন, প্রত্যেকজন লেখকই ভাঙেন। তার জার্নি তো আসলে কোনো জায়গায় একখানে দাঁড়িয়ে থাকে না, একটা ব্যাটারিকে গড়িয়ে দিলে ব্যাটারিটা গড়িয়েই যায়। তো এবং জার্নি যত এগোয় আসলে বৃত্ত ভাঙে।
যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th of November and এটা 1st December অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু SKFC, শিলিগুড়ি। ভাঙতে বাধ্য। সেটা কি আপনার লেখার মধ্যেও এই বৃত্ত ভাঙার প্রচেষ্টা বা ভেঙেছেন আপনি কখনো, বা ভাঙছেন বা ভাঙবেন ভবিষ্যতে? এটা খুব সহজাতভাবে, মানে খুব সহজাতভাবে যদি হয় তাহলে হবে। আসলে আমাদের একটা ইচ্ছে থাকে যে আমরা যেন কোথাও একটা আটকে না থাকি। কোনো ছাত্রই চায় না যে আমি বারবার করে ক্লাস 2তেই থেকে যাই, সেও চায় যে ক্লাস 2 এর পরে যেন 3-4 এগিয়ে যেতে পারি। কিন্তু সেটা কি সম্ভব? মানে আমাদের চাইলেই সেটা হয় তেমনটা হয়তো না। এটা খুব সহজাতভাবে, যেমন যে বাতাস থেকে আমরা শ্বাস প্রশ্বাসের এই ক্রিয়া চালাই, ঠিক তেমনিভাবে যদি আসে, মানে সেই বৃত্ত ভাঙার খেলাটাও আসে, তাহলেই হয়। মানে কিছু জিনিস হাতে আছে, কিন্তু অনেক কিছু জিনিসই হাতে নেই, এটাও হয়তো তেমনই। এই মুহূর্তে বাংলা সাহিত্য বা আমাদের ভারতীয় সাহিত্য যেই হোক না কেন, কারা কারা বা কি কি লেখা আপনাকে আন্দোলিত করেছে? আসলে বাংলা সাহিত্য তো অবশ্যই, এখানে খুব গুরুত্বপূর্ণ যে ভারতীয় সাহিত্য। আমরা তো বিভিন্নভাবে একই সময়ে দাঁড়িয়ে আজ কোচবিহারে বা পশ্চিমবঙ্গে বা ত্রিপুরায়, যেখানে বাংলা ভাষার চর্চা হচ্ছে, বা খানিকটা কাটাতার পেরোলে বাংলাদেশে যে বাংলা ভাষার চর্চা হচ্ছে, আমরা এই সামগ্রিক বাংলা ভাষার চর্চাটাকেই খানিকটা জানার চেষ্টা করেছি বা করি। কিন্তু তারপরেও যে ভারতীয় অন্যান্য ভাষার চর্চা হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ চর্চা হচ্ছে বলে আমার মনে হয়। মানে বিশ্ব সাহিত্যের বিভিন্ন জিনিস নিয়ে আমাদের যা চিন্তাভাবনা থাকে, তার সাথে সাথে যেন সমান দৃষ্টিভঙ্গি থাকে ভারতীয় অন্যান্য ভাষার সাহিত্যের উপরেও। একই সময় দাঁড়িয়ে আসামে যে ভাষার সাহিত্য চর্চা হচ্ছে, ওড়িশায় যে চর্চা হচ্ছে, এই চর্চাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। কাশ্মীরে যে চর্চা হচ্ছে, মারাঠিতে যে চর্চা হচ্ছে, আমরা কিছু অনুবাদে পাচ্ছি, কিছু তাদের লেখার সংকলন সংগ্রহের মধ্য দিয়ে পাচ্ছি। আসলে অনুবাদের মধ্য দিয়ে তো এটা ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াটা কিন্তু খুবই প্রয়োজনীয় কাজ। আসলে একটা ফুল থেকে অজস্র গাছের জন্ম হয় তখনই, যখন বাতাসে কিংবা কোনো এজেন্টের মাধ্যমে আসলে তার ফুল থেকে রেণু উড়ে গিয়ে অন্য কোথাও একটা সেই পরাগ মিলনটাকে সম্ভব করে। যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th of November and এটা 1st December অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু SKFC, শিলিগুড়ি। ভাষার ক্ষেত্র, ভাষা চর্চার ক্ষেত্রেও আমার মনে হয় তাই, যে আমাদের ভারতের ভেতরেও বা বিশ্ব সাহিত্যের যে কোনো জায়গায় যা চর্চা হচ্ছে, তার ছড়িয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা অনুবাদের মধ্য দিয়ে হয়, আর পাঠক নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করেন, আমরা অপেক্ষা করি। আপনি কোন বিষয়ে আপনি বেশি স্বচ্ছন্দ, কাব্যে, কবিতায় নাকি গদ্যে? পাঠের ক্ষেত্রে সবখানে স্বচ্ছন্দ। এবার লেখার ক্ষেত্রে আমি মূলত একটা লেখা লিখতে চাই, একটা লেখায় লিখতে চাই। সেটার ফর্ম গদ্য হতে পারে, সেটার ফর্ম কবিতা হতে পারে, সেটার ফর্ম খানিকটা গল্পও হতে পারে, কিন্তু মূলত আমি আমার লেখার ফর্মটা থেকে যায় কবিতা গদ্য এর ভেতরেই। মানে এই মুহূর্তে যদি আমি বাংলার কথা বলি, বাংলায় এমন কি কোনো লেখক
আছেন বা নতুন প্রজন্মের একদম আপনাদের সময়কার আপনাদের প্রজন্মের যে যারা যে আপনাকে খুব তাড়না দেয়, যার লেখা পড়লে আপনি খুব আগ্রহী উদ্দীপিত হয়ে ওঠেন, নাম বলার দরকার নেই, এরকম আসলে আছে কি? আসলে আসলে এই সংখ্যাটা কিন্তু প্রচুর, মানে প্রত্যেকটা লেখার মধ্যেই তো বীজ থাকে, সেই বীজটা খুঁজে নিতে আমরা চেষ্টা করি। এই বীজ কিন্তু প্রত্যেকটা লেখায়, অনেকের লেখা টানে, বীজ প্রত্যেকের লেখায় থাকে, কিন্তু সব গাছ সব ফুল যে সবসময় পছন্দ তেমন তো নয়। পছন্দের জায়গাটা আলাদা আলাদা হয়, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। পছন্দের অনেকে লিখছেন সেই পছন্দের, এবং এত বড় একটা ভাস্ট ব্যাপার, মানে একটা বিরাট সাগর, তার মধ্যে আমরা এক বিন্দু জলের সমানও নই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় যে কাজ হচ্ছে, কাজ হবে, আর সমসময় দাঁড়িয়ে সমসময়টাকে আসলে চেনা যায় না। কোন পত্রিকায় লিখতে আপনার বেশি আনন্দ পান? বহুল প্রচলিত সাময়িক পত্র নাকি লিটল ম্যাগাজিন? দুটোই আলাদা করে কোনো এ হয় না। মানুষ, পাঠক, তারা পড়ছেন, যদি একজনও পড়েন তাতেই আনন্দ পাই। যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th of November and এটা 1st December অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু SDFC, শিলিগুড়ি। আপনি এই সময়ের কবিতা, আপনাদের বয়সের থেকে যারা ছোট, যারা নতুন লেখায় আসছে, তাদের কিছু বলতে চান? একদমই আসছে যারা কলেজে, এই মুহূর্তে কলেজে পড়ে কিংবা 11-12-এ পড়ে, লিখতে চায়, তাদেরকে সাহায্য করার জন্য কিছু একটা যদি আমাদের দর্শকদের বলেন। আসলে সেই ভেতর থেকে লেখাটা না এলে পরে লেখা, মানে এটা কোনো না এলে পরে লেখাটা উচিত না, আসলে আসলে পরেই লেখাটা উচিত। আর নিজের কাছে, লেখার কাছে খুব সৎ থাকা প্রয়োজন, এই দুটোই। এটা আমি বিশ্বাস করি, আমি নিজের জীবন দিয়ে করবার চেষ্টা করি। আমার মনে হয় যে এটা এতটুকুই শেয়ার করবার মতো, যদি কারো এটা মনে হয় তাহলে পরে এই প্রসঙ্গে একটা খুব আমি মিল পেলাম, এটা আমার ব্যক্তিগত একটা প্রসঙ্গে বলছি, যে আমরা একটা ওয়ার্কশপ করছিলাম, যেটা আমাদের ক্যাম্প ডিরেক্টর ছিলেন উৎপল দত্ত। তো তার মধ্যে থেকে আমরা প্রায় 150-রও ওপরে ছেলে মেয়ে সেখানে গেছিল, তার মধ্যে থেকে মাত্র 15 জনকে নেওয়া হয়েছিল। সেই 15 জন ভাগ্যের মধ্যে আমি ছিলাম, ভাগ্যবানের মধ্যে একজন। তো ওখানে উৎপল দত্তকে বেশিরভাগ মানুষ, ছেলে মেয়েদেরকেই বলতে শুনলাম আমি ওই ইন্টারভিউ টেবিলে, যে তুই থিয়েটার করিস না, তোর হবে না, তুই এটা কোনোদিনও করতে পারবি না, এই কথাটা বলতে শুনেছি। তো এইরকম আভাস আপনার কথাতেও আমরা পেলাম আজকে, এবং যাই হোক, এটা ভালো লাগলো আর কি বিষয়টা, যে সত্যি তো তাই, যেটা আপনার আসে না বোধ, সেটা নিয়ে বেশিক্ষণ থাকা উচিত না। ঠিক, লেখা যদি ভেতর থেকে লেখা আসে তবেই লেখা উচিত, একদম। এবং আমরা তো প্রত্যেকেই লিখি, মানে প্রত্যেকের ভেতরে সেই লেখক সত্তা এবং পাঠক সত্তা থাকে। এবার সেই লেখাটা কতটা ভেতর থেকে আসা আর কতটা লেখার জন্য লেখা, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারি। আমরা সেই জায়গাটা বুঝে লেখাটাকে একটা সময় পরে গিয়ে ব্যাপারটাকে সিরিয়াস ভাবে নেওয়া আর নর্মালি লেখা, এই সিরিয়াস লেখার জায়গায় আমাদের এই জায়গাটা বোধহয় ভেবেই এগোনো উচিত। শোলে না চারুলতা? দুটোই। আর যে আপনার কাছে আপনার যে শব্দগুলো, সেগুলো তো আপনার খুব প্রিয়, যে শব্দগুলো আপনার আসছে, সেই শব্দ নিয়ে আপনি যে কাব্যগ্রন্থ আপনি প্রকাশ করেছেন, কি কি করেছেন একটু আমাদের জানান। শব্দ প্রিয় বলেই মুশকিলের, যে তাতে করে রিপিট হবার ভয়টাও থাকে, তাই সেই জায়গায় তো শব্দের প্রতি অনেক বেশি সতর্কও থাকতে হয়। ভালোবাসার সাথে সতর্কতা এত বেশি জড়িয়ে, যে
কবিতা পুস্তিকা প্রকাশিত হয়েছে, আলো পৃথিবী থেকে বেরিয়েছে ধুলোঝাড়ছি লাইভ, আলো পৃথিবী থেকে বেরিয়েছে এবং নাব্যতা, বিরক্তিকর থেকে বেরিয়েছে বারুদ ও বাদামি বেড়াল, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে বেরিয়েছে নীলাদ্রি দেবের কবিতা, বিজল্প থেকে বেরিয়েছে করটির ঘাসে আক্রেলিক। দুটো কবিতা বই ডিসি বুক এজেন্সি প্রকাশ করেছে জেব্রা ক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা, অক্ষর বিন্যাস প্রকাশ করেছে বেটে মানুষের ডায়েরি, খুব সম্প্রতি প্রকাশিতব্য অবস্থায় রয়েছে যন্ত্রস্থ অবস্থায়, সেটা হলো শহরতলি প্রকাশনী থেকে আদৌ। গদ্য পুস্তিকা প্রকাশিত হয়েছে পারস্পরিক থেকে যা যাবতীয় অর্গানিক। সম্পাদিত বই অক্ষর বিন্যাস প্রকাশ করেছে পূর্ণেন্দু শেখর গুহ একটি অধ্যায়। আর যৌথ সম্পাদনায় শহরতলি থেকে প্রকাশিত হয়েছে উত্তর জনপদের নির্বাচিত কবিতা, সম্পাদনায় সুবীর সরকার, সৌভিক বণিকের সাথে আমি। তরুণ কবির ভুবনজোত এটা শব্দরং প্রকাশ করেছে, এটা প্রসঙ্গ উত্তরাঞ্চল সুবীর সরকারের কাজের উপরে সম্পাদিত কাজ, যা সম্পাদনা করেছেন সৌভিক বণিকের সাথে আমি। ধন্যবাদ। ধন্যবাদ। Amudoria News. Voice of the Marginal.